ঢাকা কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের সমাজবিজ্ঞানের ছাত্রদেরকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। গত ক্লাসে আমরা সমাজ নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং সমাজ কি সেটা আমরা আলোচনা করেছিলাম এবং সমাজের ধরনগুলো আমরা দুইটা দৃষ্টিকোণ থেকে সমাজের ধরনগুলো আলোচনা করেছিলাম। একটা হচ্ছে সামাজিক নৃবিজ্ঞানীদের দৃষ্টিকোণ থেকে, আরেকটি হচ্ছে মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকে। তো আজকের ক্লাসে যাওয়ার আগে আমরা গত ক্লাসের পড়াটা একটু রিভাইজ করি। যে সমাজ কি, তোমরা হয়তো এর মধ্যে সবাই একটু পড়েছ যে সমাজকে কি আমরা বলেছিলাম যে সমাজ হচ্ছে আসলে সামাজিক সম্পর্কের জাল বিশেষ, যেটা সবসময় কি পরিবর্তন হয় এবং ক্রমশ জটিলতার দিকে যায়, সেটাই হচ্ছে সমাজ। তারপর সমাজের কিছু বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছিলাম, আমরা অত ডিটেলসে যাব না। এখন আমরা সমাজের ধরনগুলো দুইটা দৃষ্টিকোণ থেকে, আমি আগেও বলেছি তোমাদের, একটা হচ্ছে সামাজিক নৃবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে, সেগুলো ধরনগুলো ছিল 5 ধরনের কথা বলেছিলাম। তো প্রথমটা কি ছিল? শিকার ও সংগ্রহমূলক সমাজ, উদ্যান কৃষিমূলক সমাজ, পশুপালনমূলক সমাজ, কৃষিমূলক সমাজ, আরেকটা হচ্ছে শিল্পায়িত সমাজ। তো প্রথম ক্লাসে আমরা শিকার সংগ্রহমূলক সমাজ, উদ্যান কৃষিমূলক সমাজ আলোচনা করেছিলাম। আজকে আমরা যাব কৃষিমূলক সমাজ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখো যে কৃষিমূলক সমাজটা কি। তাহলে দেখো যে নামের মধ্যে কিন্তু তার সমাজের মূল জিনিসটা কিন্তু লুকায়িত আছে। যে সমাজের মিনস অফ সাবসিস্টেন্স এগ্রিকালচারাল প্রোডাকশনের উপর ভিত্তি করে হয়, সেটাই আসলে কৃষিমূলক সমাজ। অর্থাৎ ক্রপ গ্রোয়িং, শস্য উৎপাদন, শস্য প্রক্রিয়াজাতকরণ, এইটাই আসলে সমাজের মূল বৈশিষ্ট্য। তাহলে আসো আমরা আলোচনায় যাই। তাহলে দেখো যে কি কি বৈশিষ্ট্য আমরা পাই এখানে। আমরা পাই একটা হচ্ছে যে খাদ্যের অনিশ্চয়তা দূর। আমরা আগের সমাজগুলোতে দেখেছিলাম তারা এদিক ওদিক ঘোরাঘুরি করতো খাদ্যের সন্ধানে, ঠিক আছে, যেখানে পেত সেখানে চলতো। তারপরে তারা পশুপালন, সমাজে আমরা দেখছি তারা যেখানে পশুকে পোষ মানা যেত বা পশুর প্রাচুর্য ছিল সেখানে তারা যেত। কিন্তু কৃষিমূলক সমাজে এসে কি হচ্ছে যে তারা কৃষিকাজ রোপণ করতে শিখলো। তার আগে একটা জিনিস তোমাদেরকে বলে যায় যে কৃষিমূলক সমাজটা আসলে কখন প্রচলন হয়েছিল। তোমার প্রায় 6000 বছর আগে যখন লাঙ্গলের আবিষ্কার হয়, তখনই কিন্তু আসলে কৃষিমূলক সমাজের গোড়াপত্তনটা হয়। তো সেই হিসাবে যে অনেক আগেরই, তাই না? তো দেখো যে প্রথম বৈশিষ্ট্য যে কি বলেছিলাম, যে খাদ্যের অনিশ্চয়তা দূর। এই সময় এসে তাদের খাদ্যের যে অনিশ্চয়তা ছিল সেটা দূর হয় এবং তারা উদ্বৃত্ত উৎপাদনটা তারা করতে শিখে গেছে। তারপরে দেখো উৎপাদন প্রযুক্তির অগ্রগতি। আগের সমাজগুলোর সাথে যদি ক্লাসটা দেখো তাহলে কি বলছিলাম যে খাদ্য উৎপাদন করার জন্য লাঙ্গলের আবিষ্কার, ঠিক আছে, লাঙ্গলের আবিষ্কার কৃষিমূলক সমাজের গোড়াপত্তন করে। তাহলে এখানে দেখো আগে যে হাতিয়ারগুলো তাদের ছিল, তো সেই হাতিয়ারগুলো থেকে কি ছিল? পাথর বা কাঠের এগুলা বা বর্ষার। তো সেই তুলনায় লাঙ্গলের আবিষ্কার হওয়ার ফলে উৎপাদন বৃদ্ধিতে তা সহায়তা রাখে। এবং আগে ছিল মানুষের বাহুবল, সেখানে এসে গরু মহিষ কে বা পশুকে ব্যবহার করে তারা উৎপাদনটা বৃদ্ধি করতে শিখলো। তারপরে 3 নম্বর যে বৈশিষ্ট্য, স্থায়ী আবাস নির্মাণ। এখানে এসে মানুষ স্থায়ীভাবে বসতি স্থাপন করতে শুরু করলো এবং এক জায়গায় বসবাসটা তারা শুরু করলো। 4 নম্বর হচ্ছে দেখো যে অর্থনীতির মূল ভিত্তি কৃষি। এটা স্বাভাবিক, যেহেতু কৃষিমূলক সমাজ, তাহলে কৃষি কেন্দ্র করে আসলে এই সমাজটা গড়ে উঠেছে। তারপরে দেখো 5 নম্বর সামাজিক অসমতা আর কি শ্রম শোষণ। এই সমাজে এসে কিন্তু সামাজিক অসমতা এবং শ্রম শোষণটা আরেকটু জোরালো রূপ লাভ করে এবং যাদের হাতে জমি বেশি ছিল তারা প্রচুর উৎপাদন, অন্যদেরকে কাজে লাগাতো এবং শ্রম শোষণটাও এই সমাজে এসে আরেকটু পরিপক্ক বা আরেকটু মানে বলিষ্ঠ রূপ লাভ করে। তারপর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখো যে কৃষিমূলক সমাজের, সেটা হচ্ছে পারিবারিক কাঠামোর সুনির্দিষ্ট রূপ। অর্থাৎ যে আমাদের যে পরিবার ব্যবস্থা, সেটা কৃষিমূলক সমাজে এসে একটা সুনির্দিষ্ট রূপ লাভ করে।
তাহলে এগুলো হচ্ছে আমাদের কৃষিমূলক সমাজের বৈশিষ্ট্য। তারপরে আমরা যাব যে কৃষিমূলক সমাজের পরে যে সমাজটা সেটা হচ্ছে শিল্প সমাজ। তাহলে দেখো যে শিল্প সমাজটা কি, যে যখন কৃষিমূলক সমাজের পরে আসে শিল্প সমাজ, যে 18 শতকের মধ্যভাগে ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংঘটিত হয় এবং শিল্প বিপ্লবটা শুরু হয় 1760 সাল থেকে 1840 সালের মধ্যে শিল্প বিপ্লবটা হয় এবং এটা ইংল্যান্ডে সংঘটিত হয় এবং ইংল্যান্ড হচ্ছে ইংল্যান্ডই প্রথম শিল্পায়িত সমাজ ব্যবস্থা দেখা গেছে। তারপরে ইউরোপের অন্য দেশ এবং আমেরিকাতে এই শিল্প সমাজের পতনটা হয়। তাহলে দেখো এই সমাজের বৈশিষ্ট্যগুলা কি, শক্তি ও সম্পদের ব্যাপক ব্যবহার, বিভিন্ন ধরনের, যেমন ধরো বাষ্পচালিত যন্ত্র, তারপরে ইঞ্জিনের আবিষ্কার, তারপরে বিভিন্ন সম্পদকে কাজে লাগিয়ে শিল্প উৎপাদন করা এই সমাজের একটা বৈশিষ্ট্য। তারপরে 2 নম্বর বৈশিষ্ট্য দেখো যে কি আছে, যে প্রযুক্তিগত অগ্রগতি, বিভিন্ন ধরনের আবিষ্কার এই সমাজে একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তারপরে দেখো 3 নম্বর হচ্ছে পেশাগত বৈচিত্র্য, অর্থাৎ বিভিন্ন ধরনের কাজকর্মে মানুষ নিযুক্ত। শুধু যে আগে কিছু সমাজে আমরা দেখেছিলাম যে কৃষিকাজ করেই মানুষ জীবিকা বা তাদের জীবিকা ধারণ করতো বা কৃষিটাই প্রধান। এইখানে এসে কিন্তু মানুষ বিভিন্ন কাজ করবে, বিভিন্ন কলকারখানায় কেউ চাকরি করতেছে, কেউ ব্যবসা বাণিজ্যে, তারপরে কেউ ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন ধরনের চাকরিতে, এইগুলোতে মানুষ নিযুক্ত হতো, অর্থাৎ পেশাগত বৈচিত্র্যটা দেখা যায়। তারপরে 4 নম্বর যে আরেকটা যে বৈশিষ্ট্য আমরা পাই, যে নতুন নতুন কর্মসংস্থান হয় শিল্প সমাজে। একটা হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান হচ্ছে মানুষের, শুধু একটা জায়গায় একটা পেশাতেই মানুষ কিন্তু আবদ্ধ নেই, মানুষের কর্মসংস্থানের অনেকগুলো অপশন এই সমাজে এসে থাকে। তারপরে হচ্ছে সামাজিক গতিশীলতা বৃদ্ধি। এইখানে একটা জিনিস, যে গতিশীলতা, এই জিনিসটা তোমাদেরকে একটু বুঝতে হবে। তো গতিশীলতা একটা সমাজবিজ্ঞানের আরেকটা কনসেপ্ট, আমরা পরবর্তীতে চ্যাপ্টার আছে, কিন্তু তার আগে তোমাদেরকে আমি সংক্ষেপে এখানে একটু আলোচনা করব। যে শিল্প সমাজে কিন্তু মানুষের সামাজিক গতিশীলতা হচ্ছে যে মানুষের মর্যাদার যে মানদণ্ডের উপরে ওঠা বা নামাটা, অর্থাৎ মানুষ যে কাজটা করছে, ধরো একজন কৃষক যদি যে শুধু তার ছেলে কৃষকই হবে, বা একজন অন্য পেশায় আছে তার ছেলে ওই পেটা, একজন কুমোরের ছেলে যে কুমোরি হবে, বা একজন মাছ ধরে জেলের ছেলে যে মাছ ধরে, তা না। এই শিল্প সমাজে এসে কিন্তু মানুষ তার পেশার পরিবর্তন করতে পারে, অন্য কাজে সে যোগদান করতে পারে। শিল্প সমাজে এই সুযোগটা আছে, এই কারণে দেখা যায় কি মানুষের গতিশীলতাটাও বেশি। তো সেইটাই হচ্ছে যে মানুষের মর্যাদার মানদণ্ডের ওঠা নামাটাই হচ্ছে গতিশীলতা। তো শিল্প সমাজের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে কি, যে তোমার সামাজিক গতিশীলতা এখানে বেশি আছে। তারপরে একটা পয়েন্ট হচ্ছে কি, বিভিন্ন সামাজিক সমস্যার উদ্ভব, এটা একটা শিল্প সমাজের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বিভিন্ন সামাজিক সমস্যাগুলো কি, তো তোমরা জানো যে আমরা জানি যে কি দেখা যায় যে জনসংখ্যা এই সমাজে, যে আমি লিখি না কিন্তু জনসংখ্যা বাড়তেছে, ফলে আস্তে আস্তে বিভিন্ন সমাজে জনসংখ্যা বেড়ে যাচ্ছে। তারপরে মাদকাসক্ত, তারপরে হচ্ছে বেকারত্ব, তারপরে হচ্ছে পতিতাবৃত্তি। তো এইরকম বিভিন্ন ধরনের সামাজিক সমস্যাগুলো এই সমাজের একটা বৈশিষ্ট্য দেখা যায়। তো এগুলোই হচ্ছে আসলে সংক্ষেপে যে তোমাদের শিল্প সমাজের বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করলাম। এখন আসবো আমরা যে আরেকটা দৃষ্টিভঙ্গি থেকে, যে কি সেটা হচ্ছে যে আমরা মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকে আমরা সমাজের ধরনগুলো আমরা আলোচনা করব। তো মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকে প্রথম যে সমাজটা আসে সেটা হচ্ছে কি, আদিম সাম্যবাদী সমাজ। তাহলে দেখো যে এই সমাজটা আসলে, এই সমাজে মানুষ তার জীবনের শুরু থেকে তো আসলে এই সমাজটাই ছিল, মানব সমাজের শুরু থেকে এই সমাজটা দিয়ে যাত্রা শুরু করেছিল মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকে। তো এখানে দেখো যে আদিম কথাটা মানে প্রাচীন বা পুরাতন, সাম্যবাদী দেখো যে মানে কি, এখানে কোনো বৈষম্য নাই, মানুষে কোনো বৈষম্য নয়। এটা আমরা দেখছি সামাজিক বিজ্ঞানীদের দৃষ্টিকোণ থেকে। আমরা শিকার ও সংগ্রহমূলক সমাজটা যখন আমরা আলোচনা করেছিলাম, তোমাদের মনে আছে, সেখানে আমরা তখন ওই সমাজের যে বৈশিষ্ট্য আমরা দেখলাম যে কোনো ধরনের নেই, তারা যা পেত তা সবাই মিলে ভাগ করতো। তো আদিম মার্ক্সের দৃষ্টিকোণ থেকে আদিম সাম্যবাদী সমাজটা হচ্ছে যে সেখানে মানুষের মধ্যে কি নাই, কোনো বৈষম্য নাই। দেখো যে কি তাহলে বৈশিষ্ট্য, যে মৌলিক সম্পদের যৌথ অধিকার। ঠিক আছে, যে সম্পদগুলো ছিল সমাজে সবারই যৌথ অধিকার ছিল এবং সবাই তা মিলেমিশে ভোগ করতে পারত। তারপরে দেখো যে এখানে কি ছিল না, কর্তৃত্বমূলক শাসনের
আবার ছিল না, কর্তৃত্বমূলক শাসনের অনুপস্থিত, অর্থাৎ এখানে কোনো কোনো অর্থাৎ যৌথ ছিল, কোনো একক ব্যক্তির বা একক গোত্রের আন্ডারে এই সমাজটা ছিল না। তারপরে হচ্ছে স্তরবিহীন সমাজ, অর্থাৎ এখানে সামাজিক অসমতা ছিল না। ওই যে তোমাদের মনে আছে যে শিকার সংগ্রামমূলক সমাজটায় আমরা যা দেখেছিলাম, সেই সমাজের বৈশিষ্ট্যগুলো কিন্তু এখানে এই মার্ক্সের দৃষ্টিকোণ থেকে সেটাই, যে এখানে কোনো সামাজিক ভেদাভেদ নেই এবং সমাজে কোনো শ্রেণী বৈষম্য ছিল না। এই জন্যই আদিম সাম্যবাদী সমাজটাকে বলা হচ্ছে স্তরবিহীন সমাজ। আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে কি, সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানার অনুপস্থিতি। তো অর্থাৎ সবাই যেহেতু যৌথ অধিকার ছিল, তাই সব ব্যক্তিগত কোনো মালিকানা ছিল না এই সমাজে। তো এই হচ্ছে মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকে আদিম সাম্যবাদী সমাজের বৈশিষ্ট্য। তারপরে আসো যে দাস সমাজ। মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকে প্রথম শ্রেণী বিভক্তি সমাজ হচ্ছে দাস সমাজ। খ্রিস্টের জন্মের 400-500 বছর আগে প্রাচীন গ্রিক নগর রাষ্ট্রে এই দাস সমাজটা বিকাশ লাভ করে, এবং আমি আগেও বলেছি এটাই ছিল মার্ক্সীয় দৃষ্টিকোণে প্রথম শ্রেণীভুক্ত সমাজ। দেখো, সাম্যবাদী সমাজের শেষ পর্যায়ে এসে, ঠিক আছে, সাম্যবাদী সমাজের শেষ পর্যায়ে এসে কি হলো, যখন উৎপাদন বৃদ্ধি পেতে লাগলো, ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব ঘটতে লাগলো এবং উৎপাদন সম্পর্কের যে মৌলিক পরিবর্তন ঘটতে লাগলো, তার ফলেই কিন্তু এই দাস সমাজের উদ্ভব হয়। এটা প্রাচীন গ্রিক রাষ্ট্রে, রোমানে এবং আমেরিকার দক্ষিণাঞ্চলের রাষ্ট্রগুলোতে এই তোমার দাস সমাজ বা দাস প্রথা প্রচলিত ছিল। তো এখানে আমি সংক্ষেপে, আমি কিন্তু এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা সংক্ষেপে আলোচনা করতেছি। তো এখানে এসে যে কি দেখা যায় যে দাস সমাজে দুইটা শ্রেণীর ছিল প্রধানত, একটা ছিল দাস, একটা হচ্ছে দাস মালিক। দাসদেরকে তোমার কি করা হতো, উৎপাদনের উপকরণ হিসাবে ব্যবহার করা হতো এবং দাসরা ছিল নাগরিক অধিকার বঞ্চিত। তো সবচেয়ে মজার ব্যাপার কি জানো, যে দাসদের কোনো নাগরিক অধিকারই ছিল না, ঠিক আছে, তারা নির্বাচনে কোনো ভোট দিতে পারতো না এবং তারা কোনো সম্পত্তির মালিকও হতে পারতো না, এবং তাদেরকে দিয়ে যেই কাজ করানো হতো করানোর জন্য বলতো, তারা সেই কাজ করতে বাধ্য থাকতো। তো এটাই হচ্ছে যে আমাদের সংক্ষেপে দাস সমাজের বৈশিষ্ট্য। তারপরে আসো যে সামন্তবাদী সমাজ। যে দাস সমাজে এই যে দুইটা শ্রেণী, আমরা কিন্তু মার্ক্সীয়, আবারও বলতেছি, আমরা কিন্তু মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকে সমাজের ধরনগুলো এখন আলোচনা করতেছি। তো দাস সমাজের শ্রেণীদ্বন্দ্বের ফসল হিসাবেই কিন্তু কি হচ্ছে, সামন্তবাদী সমাজের সৃষ্টি হয়। সামন্তবাদী ইউরোপের বিভিন্ন সমাজে ছিল, যেমন ফ্রান্সে ছিল, ইংল্যান্ডে ছিল, ইতালিতে ছিল। ফ্রান্সের সমাজটার যে নাম ছিল সিনর ভিত্তিক ব্যবস্থা, ইংল্যান্ডে হচ্ছে ম্যানোরিয়াল, তারপরে ইটালিতে হচ্ছে ল্যাটিফুন্ডিয়া। তো যে সামন্তবাদী যে বৈশিষ্ট্য, যে প্রধান যেটা, সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে কি, একটা যে এক ধরনের সরকার ব্যবস্থার সূত্রপাত ঘটায়, ঠিক আছে, যার মূল বৈশিষ্ট্য রাজনৈতিক কর্তৃত্বের বিকেন্দ্রীকরণ, ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন ভূস্বামীদের আন্ডারে জমিগুলো বিভক্ত থাকতো এবং তারা সেই জমিগুলো থেকে তারা খাজনা দিত। আমি একটু পরেই আসবো যে কিভাবে থাকতো। যেমন ধরো, রাজা হচ্ছে রাজ্যের প্রধান ব্যক্তি। রাজা কি করতো, রাজা কিন্তু সমস্ত ভূমির মালিক, কিন্তু রাজা কিন্তু এই ভূমিগুলো কি করতো, ভাগ করে দিয়ে দিত বড় বড় সামন্তদের, ঠিক আছে, তাদের হাতে রাজা জমি তুলে দিত। তাদের বিভিন্ন উপাধি ছিল, ডিউক, কাউন্ট, এইসব উপাধি তাদেরকে দেওয়া হতো, বা লর্ড, ঠিক আছে। তো বড় সামন্তরা আবার কিছু জমি রেখে তারা আবার তাদের অধীনস্থ ভূস্বামীদের মধ্যে এই জমিগুলো ভাগ করে দিত, জমি তুলে দিত। তারা হচ্ছে লর্ডের ভ্যাসাল। বড় সামন্তের অধীনস্থ ভূস্বামীদের কি বলা হয়, ভ্যাসাল। তো আবার অধীনস্থ ভূস্বামীরা, এই ভ্যাসালরা কি করত, তারা তাদের জমি কিছু রেখে তারা আবার তাদের অধীনস্থ নাইটদের হাতে জমি তুলে দিত। নাইটরা হচ্ছে শেষ ব্যক্তি। নাইটরা মূলত তারা আবার যোদ্ধা শ্রেণীও ছিল, তারা কিন্তু কাউকে জমি দিতে পারতো না। তো এইভাবে ছিল যে ভূমির এইটার ব্যবস্থাটা। তারপরে তোমার স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে সরকারি কর্মকাণ্ড পরিচালনা, সেটা যে দেখছো, রাজা কিন্তু ডাইরেক্ট সংস্কৃতি মালিক, কিন্তু তার আন্ডারে যে সামন্ত, অধীনস্থ ভূস্বামী, নাইট, তাদের মাধ্যমে কিন্তু সরকারি কর্মকাণ্ডগুলো পরিচালনা হতো। এখানে এসে আমরা দুইটা শ্রেণী পাই, একটা হচ্ছে ভূমিদাস আর একটা হচ্ছে ভূমি মালিক।
এখানে আগের দাস সমাজের দাস এবং দাস মালিকদের মধ্যে একটু পার্থক্য আছে। ভূমিদারদের কোনো অধিকারই ছিল না, কিন্তু ভূমিদারদের কি আছে, কিছু অধিকার তারা পেত। তারপরে সমাজটা হচ্ছে পুঁজিবাদী সমাজ। এটা কখন হয়? যখন সামন্তবাদী সমাজে পুঁজির সঞ্চয়ন এবং বিনিময় মুদ্রার ব্যবহারে মধ্যে সামন্তবাদী শোষণের চরম আকার ধারণ করে, তখন সামন্ত সমাজ ভেঙে যায়। তখন কি হয়? পুঁজিবাদী সমাজের সৃষ্টি হয়, অ্যাকর্ডিং টু মার্ক্সীয় দৃষ্টিকোণ অনুসারে। তো এই সমাজের বৈশিষ্ট্যগুলো দেখো যে কতিপয় ব্যক্তির হাতে পুঁজির সঞ্চয়ন, অর্থাৎ কিছু লোকের হাতে কি থাকে, সমস্ত পুঁজি বা ধন সম্পদটা কুক্ষিত থাকে। যেটা আমরা কি এখন পুঁজিবাদী সমাজে আমরা আছি, আমরা কি দেখতে পাই যে কিছু লোকের হাতে সম্পদটা কুক্ষিগত। তারপরে এই সমাজে এসে মার্ক্সের দৃষ্টিকোণ থেকে দুইটা শ্রেণী দেখা যায়। মার্ক্স বলছেন যে প্রধান দুইটা শ্রেণী কি, বুর্জুয়া আর প্রলেতারিয়েত। তো বুর্জুয়া কারা? যারা পুঁজিপতি, যাদের হাতে উৎপাদনের উপকরণের মালিক, তারা হচ্ছে বুর্জুয়া। আর প্রলেতারিয়েত হচ্ছে সরবরাহ বা শ্রমিক শ্রেণী, যারা কি করে, পুঁজিপতিদের ইয়েতে তাদের শ্রমটা বিক্রি করে। তাছাড়া আরো দুই ধরনের শ্রেণীতে হচ্ছে লুম্পেন বুর্জুয়া বা লুম্পেন প্রলেতারিয়েত আছে। তো তারপরের বৈশিষ্ট্যটা আমরা পাই যে শোষণমূলক ব্যবস্থা বা শ্রমশোষণ, যে পুঁজিবাদী সমাজে মালিক শ্রেণী তার উৎপাদনের মূল লক্ষ্যটাই থাকে কি, মুনাফা অর্জন করা। ঠিক আছে, কীভাবে সে মুনাফা অর্জন করবে, এই জন্য সে ছলে বলে শ্রমিক শ্রেণীকে ঠকানোর চেষ্টা করে বা কম মজুরি দিয়ে বেশি লাভের, এটা টার্গেটটাই থাকে মালিক শ্রেণী। এটা দেখো আমরা আমাদের সমাজ ব্যবস্থাতে দেখি, আমরা যে আমাদের গার্মেন্টসগুলোতে দিকে তাকাই, আমরা দেখি যেহেতু আমরা এখন কি পুঁজিবাদী সমাজেই আছি, তো আমরাও তাই দেখি যে আমরা দেখো যে মাঝে মাঝে বিভিন্ন আলোচনায় এটা তোমরা শুনতে পাবে, বা যখন তোমরা অনার্সে সমাজবিজ্ঞান নিয়ে পড়বে বা অর্থনীতি পড়বে, তখন তোমরা মার্ক্সের এই থিওরিগুলো পড়লে তোমরা তখন আরও বেশি তোমাদের ক্লিয়ার হবে। তারপরে নতুন নতুন প্রযুক্তির বিকাশ। পুঁজিবাদী সমাজে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হয়, এবং আস্তে আস্তে যে পুঁজিবাদী সমাজটা কি হয়, আস্তে আস্তে কি যন্ত্র নির্ভর, প্রযুক্তি নির্ভর। বড় বড় কলকারখানা চালাইতে দেখো অল্প 2-4-5 জন লোক লাগে। ঠিক আছে, এরকম প্রযুক্তির বিকাশ আস্তে আস্তে হচ্ছে। তারপরে আর একটা বৈশিষ্ট্য পুঁজিবাদী সমাজে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা। অর্থাৎ এইসব দেশগুলোতে কি নির্বাচিত বা নির্বাচনের মাধ্যমে সমাজ বা সরকার পরিচালিত বা সরকার কর্তৃক পরিচালিত হয়। তারপরে পুঁজিবাদীদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বাজার অর্থনীতি। অর্থাৎ বাজার অর্থনীতিটা মানে কি, উৎপাদন শক্তি বন্টন ও বিনিময় বাজারকে কেন্দ্র করেই হয়। অর্থাৎ বাজারে কতটুকু চাহিদা, সেই অনুযায়ী কিন্তু এখানে উৎপাদনটা হয় বা বিনিয়োগটা সেভাবে করা হয়। তারপরে একটা বৈশিষ্ট্য যে অবাধ প্রতিযোগিতা। পুঁজিবাদী সমাজের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে অবাধ প্রতিযোগিতা। এখানে কিন্তু সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না। বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বিভিন্ন দেশে তাদের বিভিন্ন কত সুযোগ সুবিধা দিয়ে তারা উৎপাদন করতে পারবে, সেই ধরনের তাদের মধ্যে একটা কি প্রতিযোগিতা চলে। তাহলে মার্ক্সের দৃষ্টিতে আরেকটা সমাজ আছে, আমি এখানে লিখে নিই, সেটা হচ্ছে কি যে তারপরে হচ্ছে মার্ক্স বলছেন যে সমাজতান্ত্রিক সমাজ। এই পুঁজিবাদী সমাজে কি হবে, যখন শোষণটা বেশি হবে, তখন শ্রমিক শ্রেণী তাদের অধিকার নিয়ে সচেতন হবে এবং বুর্জুয়াদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে। তার ফলে কি হবে, এই সমাজটা ভেঙে যাবে, ভেঙে যেয়ে কি হবে, সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা হবে। তো সমাজতান্ত্রিক সমাজে মার্ক্স বলছেন যে কি থাকবে না, কোনো ব্যক্তিগত মালিকানা থাকবে না, সম্পদের উপর সবার যৌথ অধিকার থাকবে এবং রাষ্ট্র সবার ভরণ পোষণের দায়িত্ব নেবে। তো সেইটাই হচ্ছে যে তারপর সমাজতান্ত্রিক সমাজ। তাহলে দেখো যে আমরা এখন পর্যন্ত আমরা আলোচনা করলাম কি, সমাজ কাকে বলে বা সমাজের বৈশিষ্ট্য, তারপরে সমাজের ধরনগুলো। আমরা দুইটি দৃষ্টিকোণ থেকে সমাজের ধরনগুলো আলোচনা করেছি। একটা হচ্ছে কি সামাজিক নৃবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে, আরেকটা হচ্ছে মার্ক্সের দৃষ্টিকোণ থেকে। এখন আমরা যাব আমাদের আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে সম্প্রদায়। আমাদের আরেকটা মৌলিক প্রত্যয়, সেটা হচ্ছে সম্প্রদায়। তাহলে দেখো যে সম্প্রদায় বলতে আমরা কি বুঝি, এইটা নিয়ে আসলে আমাদের মধ্যে কি একটা দুই ধরনের জনপ্রিয় ধারণা আছে। একটা হচ্ছে আমাদের জনপ্রিয় ধারণা, আরেকটা হচ্ছে সমাজ বৈজ্ঞানিক ধারণা।
যেমন ধরো, যখন ধরো আমরা শুনি যে যখন ধরো হিন্দু মুসলমানের মধ্যে যেন কোনো সংঘাত হলে আমরা কি বলি, যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগছে, বা বৌদ্ধ খ্রিস্টান যাদের মধ্যে লাগে আমরা কি বলি, সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হচ্ছে। কিন্তু এই ধারণাটা আসলে সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয়। সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে সম্প্রদায় বলতে যে জিনিসটা বোঝায়, এটা হচ্ছে যখন কোনো বৃহৎ গোষ্ঠীর সদস্যরা একত্রে বসবাস করে, তারা ব্যক্তি স্বার্থ না দেখে গোষ্ঠীর সকল সদস্যের স্বার্থের প্রতি সচেতন হয়, তখন সেই গোষ্ঠীকে আমরা সম্প্রদায় বলি। আমি আবারও বলতেছি, যখন কোনো বৃহৎ বা ক্ষুদ্র গোষ্ঠীর সদস্যরা একত্রে বসবাস করে, তারা ব্যক্তি স্বার্থ না দেখে গোষ্ঠীর সকল সদস্যের স্বার্থের প্রতি সচেতন হয়, তখন সেই গোষ্ঠীকে আমরা সম্প্রদায় বলি। তাহলে দেখো কি করতেছে, যে আমরা বৈশিষ্ট্যগুলোতে আমরা বা উপাদানগুলোতে আলোচনা যখন যাব, তখন দেখবা যে আরও বেশি আমাদের ক্লিয়ার হবে। তো উদাহরণ কি দেওয়া যায়, তাহলে দেখো যে কি, একটা শহর হচ্ছে একটা সম্প্রদায়ের উদাহরণ, বা একটা গ্রাম হচ্ছে একটা সম্প্রদায়ের উদাহরণ, বা বিভিন্ন জাতি হচ্ছে সম্প্রদায়ের উদাহরণ। এখন সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে সম্প্রদায় বিভিন্ন সংজ্ঞা বইয়ে আছে, আমি দুইজন সমাজবিজ্ঞানী সংজ্ঞা নিয়ে আলোচনা করব। বিশিষ্ট সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিসের মতে উনি কি বলছেন, সম্প্রদায় হচ্ছে একটি ক্ষুদ্রতম আঞ্চলিক গোষ্ঠী যা সমাজ জীবনের সকল দিককে কি করে অন্তর্ভুক্ত করে। দেখো উনি কি বলছেন, সম্প্রদায় হচ্ছে ক্ষুদ্র আঞ্চলিক গোষ্ঠী যা সমাজ জীবনের সকল দিককে অন্তর্ভুক্ত করে। সমাজ জীবনের সকল দিক কি, যে এটা বলতে আমরা কি বলবো, সকল দিক হচ্ছে আমরা কিভাবে চলাফেরা করি, কিভাবে খাওয়া দাওয়া করি, কি পোশাক পরিচ্ছদ করি, অর্থাৎ আমরা কিভাবে কথা বলি, কিভাবে আমাদের কালচার, সব কিছুই কালচারের সব জিনিসটাই উনি এটা বলছেন, যে সম্প্রদায় হচ্ছে একটা কি ক্ষুদ্র আঞ্চলিক গোষ্ঠী যা সমাজ জীবনের সকল দিককেই অন্তর্ভুক্ত করে। তারপরে আসো যে গিন্সবার্গের মতে উনি কি বলছেন, যে সম্প্রদায় হচ্ছে সামাজিক জীবসমূহের এমন একটি গোষ্ঠী যাদের জীবনযাত্রা অভিন্ন এবং বিচিত্র এবং ও জটিল সামাজিক সম্পর্কের সামাজিক বন্ধনের মাধ্যমে তারা আবদ্ধ থাকে, যার ভেতর দিয়ে অভিন্ন জীবনযাত্রার প্রতিফলন ঘটে। তাহলে দেখো আমরা যদি এই সংজ্ঞাটা বিশ্লেষণ করি, তাহলে কি 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 দাঁড়ায়, যে দেখো যে সম্প্রদায় হচ্ছে সামাজিক জীব। সামাজিক জীব কারা? মানুষ, ঠিক আছে। তাহলে মানুষদের এমন একটা গোষ্ঠী, মানুষদের এমন একটা গোষ্ঠী যাদের জীবনযাত্রা কি অভিন্ন, অর্থাৎ একই রকম তারা জীবনযাপন প্রণালী করে। যেমন ধরো আমরা কি আমাদের গ্রামে আমরা থাকি, গ্রাম একটা বলতে সম্প্রদায়ের উদাহরণ। আমাদের গ্রামে কি আমাদের সবার পোশাক পরিচ্ছদ একই রকম, ঠিক আছে, খাওয়া দাওয়া যেমন আমরা ভাত খাই। আবার ধরো পাকিস্তানের একটা বা ভারতের রাজস্থানে তারা কি করে, তারা রুটি খায়, তাই না? তাহলে তাদের পোশাক পরিচ্ছদ আলাদা, আমাদের পোশাক পরিচ্ছদ আলাদা। তাহলে এইটাই সম্প্রদায় কি হচ্ছে, যে তাদের জীবনযাত্রা অভিন্ন হতে হবে এবং বিচিত্র ও জটিল সামাজিক বন্ধনের মাধ্যমে তা কি করে আবদ্ধ থাকে এবং তার ভিতরে তাদের অভিন্ন জীবনযাত্রা প্রতিফলিত হয়। তাহলে ক্লিয়ার। আরও সংজ্ঞা আছে, মোটামুটি সবাই একই রকমের কথাই বলেছেন, তোমরা বইয়ে দেখে নেবে, ঠিক আছে। তাহলে আসো যে এখন সম্প্রদায় হইতে গেলে কি কি বৈশিষ্ট্য বা উপাদান লাগবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা সম্প্রদায় হবে। তাহলে এক নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে একটা জনগোষ্ঠী লাগবে। সম্প্রদায় হইতে গেলে কি লাগবে? একটা জনগোষ্ঠী কি মানুষ গোষ্ঠী, ঠিক আছে। একটি জনগোষ্ঠী ছাড়া সম্প্রদায়ের অস্তিত্ব কল্পনা করা যায় না। জনগোষ্ঠী ছাড়া সম্প্রদায় হবে না, ক্লিয়ার। তাহলে আমাদের সম্প্রদায় হইতে গেলে কি লাগবে? একটা জনগোষ্ঠী লাগবে। তারপরে কি লাগবে? একটা এলাকা। সম্প্রদায় হইতে গেলে একটা এরিয়া অবশ্যই লাগবে। এরিয়া ছাড়া সম্প্রদায় হবে না। এরিয়াটা ছোট হইতে পারে বা বড় হইতে পারে, ঠিক আছে। তারপরে কি লাগবে? তারপরে হচ্ছে সম্প্রদায় সুলভ মানসিকতা। এইটাও একটা গুরুত্বপূর্ণ উপাদান, যে সম্প্রদায় হইতে গেলে এখন সমাজবিজ্ঞানীরা বললেন যে সম্প্রদায় সুলভ মানসিকতাটা 3 ধরনের, ঠিক আছে। সম্প্রদায় সুলভ মানসিকতা কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে যে মমত্ববোধ, যেটাকে আমরা বলতে পারি যে উই ফিলিং,
উই ফিলিং, সেটা হচ্ছে গোষ্ঠী চেতনা, অর্থাৎ একটা এক গোষ্ঠীর চেতনা লাগবে যে আমরা এই সম্প্রদায়ে থাকি, এই ধরনের একটা চেতনা তৈরি হতে হবে বা লাগবে। তারপরে আরেক ধরনের সম্প্রদায়সুলভ মানসিকতা, সেটা হচ্ছে কি ভূমিকাবোধ, যেটাকে ইংলিশে বলে রোল ফেলিং। ঠিক আছে, যে সমাজের মানুষের অভিন্ন ভূমিকার মধ্যে দিয়ে সেটা প্রতিফলিত হয়। সমাজে মানুষ কিন্তু সবাই কিন্তু এক ধরনের একই রকম ভূমিকা পালন করে। তারপরে আরেক ধরনের মানসিকতার কথা বলছেন সমাজবিজ্ঞান, সেটা হচ্ছে নির্ভরতা বোধ, ডিপেন্ডেন্সি ফিলিং, অর্থাৎ সমাজে সম্প্রদায়ে একজন আরেকজনের উপর কি নির্ভরশীল এবং আস্থাবান। তাহলে আমরা বললাম যে সম্প্রদায় সুলভ এই 3 ধরনের মানসিকতা থাকতে হবে সম্প্রদায়ে। কি কি? একটা হচ্ছে মমত্ববোধ, তারপরে হচ্ছে ভূমিকাবোধ, নির্ভরতা বোধ। এই 3 ধরনের সম্প্রদায় সুলভ মানসিকতা দেখা যায়। তারপরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে স্থায়িত্ব। ঠিক আছে, স্থায়িত্ব কি? সম্প্রদায় হইতে গেলে তার একটা স্থায়িত্ব লাগবে। যেমন ধরো রাস্তায় একটা ঘটনা ঘটলো, অনেক লোকজন একসাথে দাঁড়িয়ে গেল, এটা কি হইলো? এটা জনতা হইলো, কিন্তু এই জনতা কিন্তু সম্প্রদায় না, কারণ তারা একটু পর আবার চলে যায়। কিন্তু সম্প্রদায় হইতে হলে এর একটা স্থায়িত্ব লাগে। স্থায়িত্ব ছাড়া কিন্তু সম্প্রদায় গঠিত হয় না। ঠিক আছে, তারপরে হচ্ছে যে স্বাভাবিকতা। সম্প্রদায় হচ্ছে একটা ন্যাচারাল জিনিস, কেউ হঠাৎ করে সম্প্রদায় তৈরি করতে পারে না। মানুষ কোনো জায়গায় দীর্ঘদিন বসবাস করে সম্প্রদায় গঠন করে তোলে। যেমন ধরো তোমরা গ্রামে থাকতে থাকতে মানুষ কিন্তু সম্প্রদায়, কয়েকজন লোক মিলে সম্প্রদায় এক জায়গায় বসবাস করতে গিয়ে তারা কিন্তু সম্প্রদায়টা গড়ে তোলে। যেমন ধরো ইউরোপ আমেরিকাতে বাঙালিরা বিভিন্ন জায়গায় যাচ্ছে, তারা একসাথে বসবাস করে, তারা কিন্তু কি বাঙালি সম্প্রদায় আস্তে আস্তে তৈরি করে ফেলে। এই জন্যই বলা হয় যে সম্প্রদায় হচ্ছে একটা ন্যাচারাল, এটা কোনো কৃত্রিমতা নেই। তারপরের বৈশিষ্ট্য হচ্ছে সাদৃশ্য। ঠিক আছে, অর্থাৎ মানুষের অভিন্ন জীবনযাত্রা, অভিন্ন সংস্কৃতির মধ্যে দেখা যায়। একই সম্প্রদায়ের মধ্যে কি থাকে? অভিন্ন জীবনযাত্রা বা অভিন্ন কালচার, অর্থাৎ তার ভাষা, তার পোশাক, তার খাওয়া দাওয়া, সব কিছুই যেটা আমরা সংস্কৃতির অংশ যেটা বলি মূল্যবোধ, এগুলোর মধ্যে কি থাকে? সাদৃশ্য থাকে। ঠিক আছে, তাহলে সম্প্রদায় এই সাদৃশ্য থাকে। তারপরে বৈশিষ্ট্য এটা হচ্ছে আইনানুগ সত্তাহীনতা। আইনানুগ কি? সত্তা। আসলে এটার মানেটা কি? যে সম্প্রদায়ের কোনো আইনানুগ সত্তাহীনতা নেই। সম্প্রদায়ের বিরুদ্ধে কেউ মামলাও করতে পারে না, বা সম্প্রদায় কারোর বিরুদ্ধে মামলাও করতে পারে না। অর্থাৎ সম্প্রদায়ের বিরুদ্ধে করা যায় না এবং সম্প্রদায় কারোর বিরুদ্ধে মামলা করা যায় না। তাই এটা সম্প্রদায়ের কোনো আইনানুগ সত্তা নেই। তারপরে হচ্ছে সম্প্রদায়ের আয়তন। আরেকটা জিনিস, সম্প্রদায় ছোট হইতে পারে, বড় হইতে পারে। পুরা একটা যেমন ঢাকা শহর একটা সম্প্রদায়, আবার একটা গ্রাম, তোমাদের যার গ্রাম, সেটাও একটা সম্প্রদায়, একটা পাড়াও একটা সম্প্রদায়। ঠিক আছে, তাই সম্প্রদায়ের আয়তন বড় হইতে পারে, ছোট হইতে পারে। তাহলে দেখো, আজকের ক্লাসে আমরা যে জিনিসগুলো আলোচনা করলাম, যে আমরা সমাজের বাকি ধরনটা আলোচনা করলাম, এবং সম্প্রদায়ের সম্প্রদায় কি এবং সম্প্রদায়ের উপাদানগুলো নিয়ে আলোচনা করলাম। তাহলে দেখো যে তাহলে আমরা বুঝতে পারছি তাহলে সম্প্রদায়টা কি দাঁড়াচ্ছে। যে আমি আবার যদি একটু বেঁকে যাই বা একটু রিভিশন যাই, যে যখন কোনো বৃহৎ বা ক্ষুদ্র গোষ্ঠীর সদস্যরা একত্রে বসবাস করে, তারা ব্যক্তি স্বার্থ না দেখে গোষ্ঠীর সকল সদস্যের স্বার্থের প্রতি সচেতন হয়, তখন সেই গোষ্ঠীকে আমরা সম্প্রদায় বলি। তাহলে দেখো যে একত্রে বসবাস করে, কোথায়? এক জায়গায় তারা একত্রে বসবাস করতে হবে। তারা সম্প্রদায় কি করতে হবে না, আমি একটু আগে বললাম, কোনো ব্যক্তি স্বার্থ দেখা যাবে না, সকল সদস্যের স্বার্থের প্রতি কি থাকতে হবে? সচেতন থাকতে হবে। তাহলে কি হবে? তখন সেটা সম্প্রদায় হবে। তাহলে তোমাদেরকে আমি গত ক্লাসেও বলছি, বারবারই তোমাদের বলবো, যে তোমাদের পরীক্ষাটা কিন্তু সৃজনশীল পদ্ধতিতে। এখানে তোমাদের বই কিন্তু ভালো করে পড়তে হবে, তোমাদের মেইন কনসেপ্টগুলো ভালো করে বুঝতে হবে, তাইলে কিন্তু তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারো। তোমাদের এমসিকিউর জন্য লাইন বাই লাইন যদি তোমরা পড়ো, তাহলেই কিন্তু তোমরা কিন্তু ভালো নাম্বার পাবা।
এবং তোমাদের মধ্যে আমার বিগত দিনের অভিজ্ঞতায় একটা জিনিস দেখা গেছে যে সমাজবিজ্ঞান মানেই হচ্ছে তোমরা মনে করো সহজ সরল সাবজেক্ট, এখানে একটা বানিয়ে লেখার প্রবণতা তোমাদের মধ্যে কাজ করে। তো সেই জিনিসটা কি করতে হবে, পরিহার করতে হবে। লাইন বাই লাইন পড়লে তোমরা খুবই ভালো নাম্বার পাবা। তো এই পর্যন্তই আজকে আমাদের ক্লাস আমরা শেষ করি। তোমরা আজকে যেগুলো পড়ানো হলো একটু একটু মনোযোগ দিয়ে শুনবে এবং পড়বে, এবং আগামী দিন আমরা আরও অন্য একটা প্রত্যয় নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো। খোদা হাফেজ।